প্রিয় দর্শক, স্বাগতম বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ফারুক হাসান, মুখপাত্র গণ অধিকার পরিষদ, এবং আশিকিন আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নির্বাহী কাউন্সিলের সদস্য, এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই ফারুক ভাইকে দিয়ে। ফারুক ভাই, গণভোটের সময় নিয়ে রাজনীতিতে বেশ সরগরম অবস্থা। কেউ চাইছে নির্বাচনের দিন গণভোট, আবার কেউ বা নভেম্বরে। তো আপনার দল কি চায়? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বাংলা ভিশনের সম্মানিত দর্শক যারা দেখছেন। আসলে দেখুন, এই যে জুলাই জাতীয় সনদের যে বাস্তবায়ন প্রক্রিয়া, এটা আসলে কিভাবে হবে, গণভোট আগে হবে না পরে হবে, কোন প্রক্রিয়া হবে, এটা নিয়ে আমাদের একটা বিস্তর আলোচনা কিন্তু হয়েছে। এমনকি জাতীয় ঐক্যমত্য কমিশনেও আমরা প্রায় দীর্ঘ 2 মাস আলোচনা করলাম। আলোচনার সর্বশেষ যে পরিস্থিতি, সেটা হচ্ছে আমরা মোটা দাগে একটা পয়েন্টে এসে পৌঁছাতে সক্ষম হয়েছে। এখন কথা হলো, এটার ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে, কোন প্রক্রিয়া এটাকে আমরা বাস্তবায়ন করব, বা বাস্তবায়নের যে চূড়ান্ত রূপ, এই রূপটা দেবো, এটা নিয়ে একটা ধরেন যে বৈপরীত্য বা এরকম একটা জটিলতা তৈরি হলো। তো আমি মনে করি এই যে একটা বিপরীতমুখী অবস্থান, বিশেষ করে বিএনপি এবং জামাতের মধ্যে এই জুলাই জাতীয় সনদকে বাস্তবায়নের প্রক্রিয়াকে কেন্দ্র করে, এটাও আসলে সমাধান করা যেত এবং করার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু এটা পরিকল্পিতভাবে সমাধান না করে জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে এই সরকার একটা বড় ধরনের গেম খেলছেন। গেমটা কি? সরকার এই জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে একটা কৃত্রিম সংকট তৈরি করে তাদেরকে একটা সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন পরিষ্কারভাবে। এখন আপনি বলতে পারেন যে ভাই, বিএনপি জামাতকে সরকার সংঘাতের দিকে ঠেলে দিয়ে সরকারের ফায়দাটা কি, লাভটা কি? হ্যাঁ, সরকারের অনেক ফায়দা। এই সরকারে যারা আছে, এটা ভাববার কোনো কারণ নেই যে এই সরকারের উচ্চাভিলাষী কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই বা চিন্তা নেই, এটা ভাববার কোনো কারণ নেই। সুতরাং সরকারের এই আকাঙ্ক্ষাটা প্রবল থেকে প্রবলতর হচ্ছে, এটাই ভাবতে হবে আমাদের। এমনকি এই সরকারের অধিকাংশ উপদেষ্টা তারা চাচ্ছে, এই যে তারা দীর্ঘদিন ধরে মধু আহরণ করছেন, এখান থেকে মধু খাচ্ছেন, তারা তো এই জিনিসটা ছাড়তে চাচ্ছেন না। তারা মনে করছেন কিভাবে নির্বাচনকে বিলম্বিত করা যায়, কিভাবে আরো আমাদের এই ক্ষমতাকে প্রলম্বিত করা যায়, দীর্ঘমেয়াদী করা যায়, তার জন্য যত ধরনের ফাঁক ফোকর রাস্তাঘাট রয়েছে সবগুলো তারা কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করছেন। তারই ফলশ্রুতিতে এই যে জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি এই সরকার করেছেন। আজকে দেখেন, সরকার প্রধান দায়িত্ব নিয়ে বিএনপি, জামাত, সাথে জাতীয় নাগরিক পার্টি, যে পার্টিটি কয়েকদিন আগে রাজনীতির মাঠে আসছেন, তাদেরকেও প্রধানতম দল বানিয়ে প্রায়শই মিটিং করেন। যমুনাতে ডেকে নিয়ে 3টি প্রধানতম দলের সাথে বৈঠক, মিটিং তারা কিন্তু করছেন। আমি সরকার প্রধানকে প্রশ্ন করতে চাই, আপনি বিএনপি, জামাত, এনসিপিকে নিয়ে যখনই বিপদের সম্মুখীন হন বা বিপদে পড়েন, তখনই তাদেরকে নিয়ে আলোচনার টেবিলে বসেন। তাহলে এই যে জুলাই জাতীয় সনদের মতো একটা গুরুত্বপূর্ণ ইস্যু, গুরুত্বপূর্ণ একটা দলিল, এই দলিল বাস্তবায়ন কোন প্রক্রিয়া হবে, কিভাবে হবে, এটা নিয়ে একটা জটিলতা তৈরি হবে কিনা, এটা আপনি বোঝা সত্ত্বেও কেন বিএনপি জামাতের শীর্ষ নেতাদের ডেকে আপনি বসতে পারতেন না? আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এভাবে টেবিলে বসতেন, ডান দিকে জামাতের প্রধান, বাম দিকে বিএনপির প্রধান, 2 নেতাকে নিয়ে টেবিলে বসলে আমি মনে করি ওনার জন্য 1 ঘন্টার মধ্যে এই সমস্যা সমাধান করতে পারতেন। কিন্তু কেন বসলেন না? টাইম নেই ওনার, সময় নেই ওনার। তাহলে ওনার সময়টা কোথায়? উনি কি করতে চান? কোথায় সময়টা ব্যয় করতে চান? আমার তো বুঝে আসে না ভাই। সুতরাং এই সরকার পরিকল্পিতভাবে বিএনপি জামাতের মধ্যে এই জুলাই সনদকে কেন্দ্র করে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছেন। উদ্দেশ্য একটাই, নির্বাচন বিলম্বিত করা, আর তাদের এই ক্ষমতাকে কিভাবে দীর্ঘমেয়াদী করা যায়, কিভাবে আরো ক্ষমতা ধরে রাখা যায়, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্য সাধনেই তারা এই আজকে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি করেছেন। আশিক ভাই, আপনার কাছে আসছি যে একটা অভিযোগ করেছেন যে সরকার পরিকল্পিতভাবে সমাধান না করে গেম খেলছে, এই বিষয়টি নিয়ে বলবেন। আর একটা হচ্ছে যে আজকে নাসির উদ্দিন পাটোয়ারি, আপনাদের দলের নেতা, তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির তিনি আহ্বান জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টাকে জুলাই সনদে স্বাক্ষর করতে বলে দাবি জানিয়েছেন। তো বাস্তবায়নের আদেশ যদি জারি করেন, তাহলে গণভোটের মানে প্রয়োজন কি পড়ে কিনা? আচ্ছা, প্রথমেই আমি একটু বলতে চাই যে দেখেন, আসলে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যে 30টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদের জন্য ঐক্যমত কমিশনের ডায়ালগে ছিল দীর্ঘ সময়। তো আমরা আসলে পক্ষে বিপক্ষে নানান কথা এসেছে এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা একটা জুলাই জাতীয় সনদ আমরা তৈরি করতে পেরেছি। তো আমরা যদি আসলে এখন এই অবস্থায় এসে এক পক্ষ আরেক পক্ষকে শুধু ব্লেম দেওয়ার চেষ্টা করি এবং এটা নিয়ে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করি, আমার মনে হয় ফোকাসটা আসলে জুলাই জাতীয় সনদ বা সংস্কার থেকে আসলে রাজনৈতিক একটা কনফ্লিক্টের দিকে চলে যায়। এই জায়গাটাতে আমি জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে মনে করি যে আমরা যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে
বাংলাদেশে বর্তমানে যে একটি সংস্কার প্রক্রিয়া চলমান আছে, সেই সংস্কারের যে একটি আজকে একটি সনদ আসলো, সেই সনদটাকে আমরা কিভাবে আইনি ভিত্তি দিয়ে কিভাবে এটিকে বাস্তবায়ন করতে পারি, কিভাবে মানুষের সেই প্রত্যাশার দিকে আমরা যেতে পারি, সেই দিকে না যে আমরা ফোকাসটাকে আসলে কারো ক্ষমতা দীর্ঘায়িত করা, কারো হয়তো বা এখানে গণভোট আগে পরে বিভিন্ন বিষয়ে আমরা আসলে চলে যাচ্ছি। তা আমার মনে হয় যে মূল ফোকাসের জায়গাটা আসলে কিভাবে আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারি এদিকে থাকা উচিত। এখন আপনারা কি সংবিধান আদেশ চান নাকি গণভোট চান, কোনটা চান? দেখেন, এখানে তো আসলে দুইটা প্রস্তাবনা এসেছে। একটা হচ্ছে যে সংবিধানের সাথে সম্পর্কিত যে সংস্কার প্রস্তাবনাগুলো ছিল সেটার জন্য কিন্তু আসলে আমরা গণভোটের কথা বলেছি, এবং সংবিধানের প্রস্তাবনার সংবিধান সংস্কারের বাইরে যেগুলো ছিল সেগুলোকে আমরা বলেছি যে এগুলো আমরা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা এখনই সম্ভব। সো আমরা চাই যে আসলে গণভোট হোক এবং গণভোটের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব হলে গণভোটের মানে প্রয়োজনীয়তা কেন? আসলে দেখেন, এখানে যেহেতু বিএনপি পরের পার্লামেন্টই আপনার মানে হয়েই যাচ্ছে, এটা না আপনার কথার ধরেই যদি আসি যে বিএনপির আসলে যে অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল, যে কথাটাতে আজকে আসলে রাজনৈতিক মাঠে যে আপনার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, বিভিন্ন বাকবিতণ্ডা, এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে, কেউ নভেম্বরে চায়, আপনি যেটা বললেন, কেউ চায় নির্বাচনের দিন একই সাথে। তা আমরা বলেছি যে আসলে কেউ নভেম্বর কেউ ডিসেম্বর, এটা চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আসলে জনগণ কি চায়, জনগণ আসলে যে সংস্কারের পক্ষে আছে সেই বিষয়টা বোঝার জন্য তো আসলে আমাদের জনগণের কাছে যেতে হবে। সেটা তো আসলে বিএনপি, জামাত, এনসিপি বা কোনো রাজনৈতিক দল ঠিক করে দিবে না। সেই জন্য আমরা বলেছি যে গণভোটটা আসলে জনগণের ম্যান্ডেটটা বোঝার জন্য আসলে গণভোটটা হওয়া দরকার, এবং সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো জনগণ আসলে কোন দিকে আছে, এবং আমি বিশ্বাস করি জনগণ আসলে সংস্কারের পক্ষেই আছে। জি, ফারুক ভাই, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে প্রধান উপদেষ্টাকে জুলাই সনদে স্বাক্ষর করতে হবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা দেখুন, আসলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা যেটা আমরা কনস্টিটিউশনাল অর্ডার বলি, তো এটার আগে আমাদের চিন্তা করতে হবে যে আমরা আসলে কোন বিষয়ে একমত হয়েছি। আমরা কিন্তু গণভোট, যেটা রেফারেন্ডাম, এই গণভোটের বিষয়ে কিন্তু বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি সহ প্রত্যেকটি দল একমত যে গণভোটের বিষয়ে কারো কোনো দ্বিমত ভিন্নমত কোনোটাই নেই, সবাই একমত। কিন্তু এখানে জটিলতা হচ্ছে যে গণভোটটা আসলে আগে হবে না পরে হবে বা একই দিনে হবে, আর গণভোটটা আসলে কোন বেসিসে হবে, ফাউন্ডেশনটা বা কোয়েশ্চেন যে মার্ক, এই কোয়েশ্চেন মার্ক নিয়ে আমাদের একটা প্রশ্ন রয়েছে। এখন কথা হচ্ছে, আপনি এক্সিস্টিং যে সিস্টেম বা বিদ্যমান যে আমাদের বিধিবিধান বা নীতি, এই বিধিবিধানের মধ্যে আপনি রেফারেন্ডাম করতে পারবেন কিনা? মানে গণভোট তো আমাদের কনস্টিটিউশনে নেই, সংবিধান, আইন, কোনো জায়গাতে গণভোটের বিধানটা নেই। তাহলে আপনি কোন বিধানে, কোন আইনের মাধ্যমে এই গণভোটটা আয়োজন করতে চান? নিশ্চয়ই আপনাকে একটা বিধান লাগবে, আইন লাগবে। তো সেই আইনটা বা সেই বিধানটা তৈরি করার জন্যই মূলত একটা কনস্টিটিউশনাল অর্ডার লাগবেই। আপনি কার বেসিসে আপনি গণভোটটা করবেন, কোন আলোকে? ভবিষ্যতে যে কেউ প্রশ্ন করতে পারি যে এই যে গণভোটটা হলো, গণভোটটা কার আলো, মানে কোন আইনের ভিত্তিতে হলো? প্রশ্ন আসবে না? বাংলাদেশে এখন পর্যন্ত 3টা গণভোট হয়েছে। আপনার 77-এ হয়েছে, 85-এ, একটা 91-এ। প্রত্যেকটা গণভোট কিন্তু একটা বেসমেন্টের উপরে দাঁড়িয়ে কিন্তু হয়েছিল। সুতরাং এখন যেহেতু একটা ভিন্ন পরিস্থিতি, ভিন্ন একটা রাজনৈতিক অবস্থা বিরাজ করছে, সুতরাং এরকম একটি জায়গায় আমরা মনে করি, ধরেন যে কনস্টিটিউশনাল অর্ডার নিয়ে কোন একটি রাজনৈতিক দল বা দু একটি রাজনৈতিক দলের ভিন্নমত আছে, তারপরেও বলবো গণভোটে যেহেতু আমরা একমত, তাহলে এই গণভোটটাকেই প্রাতিষ্ঠানিক বা আইনগত একটা ওয়ে আপনার তৈরি করার জন্য হলেও এই সাংবিধানিক অর্ডারটা আমাদের দরকার, যে সাংবিধানিক অর্ডারের উপরে বেজ করে দাঁড়িয়ে আমরা গণভোটের আয়োজনটা করতে পারবো। সেই জায়গা থেকে আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে যে আহ্বানটি জানিয়েছেন এটা সঠিক। এখন আমাদের কথাটা হচ্ছে যে এখন সরকার যে কনস্টিটিউশনাল অর্ডার জারি করবে বা যে আদেশটি দেবেন, এই আদেশের ফলেই তো গণভোটটা আয়োজন হবে। এখন গণভোটটা আসলে আগে হবে না একই দিনে হবে, এই সমস্যাটা তো সুরাহা করতে হবে। এখানে মোটা দাগে বিএনপির পরিষ্কার বক্তব্য একই দিনে হতে হবে। এখানে আমরাও বলেছি যে একই দিনে হলে সবচেয়ে বেটার, বাট আমাদের পজিশনটা ফ্লেক্সিবল, আমরা একবার রিজিড কোনো পজিশনে আমরা নেই। আমরা মনে করি সরকার যদি মনে করে থাকে যে আগে এই কারণে করলে বেটার, সরকার আমাদের কনভিন্স করুক, জনগণকে কনভিন্স করুক। সরকার তো সেই দায়ী নিচ্ছে না। মানে সরকার মনে হচ্ছে যে যত ধরনের সুযোগ সুবিধা আছে, ভালো আছে, সবগুলো আমাদের, আর যত ধরনের জটিলতা, কুটিলতা, চ্যালেঞ্জ, এগুলো সরকার নিতে চায় না। তাহলে আপনার দায়িত্বে কেন আসছেন ভাই? কেন আপনি সরকারের চেয়ারে বসছেন? আমার তো মাঝে মাঝে এটা ভাবলে মানে আমি রীতিমতো অবাক হয়ে যাই যে আপনারা 5ই আগস্টের পরে যখন আপনারা শপথ নিলেন, ক্ষমতায় বসলেন, আপনারা জানেন যে বিগত 15 বছর বাংলাদেশ একটা ভঙ্গুর অবস্থার মধ্যে ছিল। এই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের দায়িত্ব আমাদের কাছে জনগণ অর্পণ করছে। সুতরাং আমি জেনে বুঝেই চেয়ারে বসছি। আমি জেনে বুঝেই চেয়ারে বসার পরে এখন যদি আমি দায়সারা একটা ভাব নিয়ে মনে করি যা ইচ্ছে তাই চলছে গাড়ি সিসিমপুরে, তাহলে তো জনগণ কখনোই ক্ষমা করবে না, ছাড় দেবে না, পরিষ্কার কথা। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, যে দায়িত্বটা অলরেডি জনগণ, এমনকি
জাতীয় ঐক্যমত্য কমিশনার সরকারকে দায়িত্ব দিয়েছেন, এখন বল হচ্ছে সরকারের কোর্টে, সরকারকে কিক মারতে হবে। এখন সরকার যদি সঠিকভাবে কিক মারতে পারে গোল হবে, আর যদি সঠিকভাবে কিক না মারে তাহলে ফাউল হবে বা গোল হবে না। এখন আমরা আসলে এখানে সন্দিহান যে সরকারকে আসলে গোল করতে চাই নাকি এখানে ফাউল খেলতে চাই, এটা নিয়ে জনগণও সন্দিহান, রাজনৈতিক দলগুলো সন্দিহান। তবে এখানে মনে রাখতে হবে, সরকার যদি সঠিকভাবে কিকটা না দিতে পারে তাহলে এই দেশের জনগণ কিন্তু ছাড় দেবে না। এটা ভাববার কোনো কারণ নেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি আল্লাহর ফেরেশতার মতো আসছেন, সবাই আপনাকে কিয়ামত পর্যন্ত স্যালুট দিতে থাকবে। নো, আপনার মতো অনেক বড় বড় মানুষ, ভালো মানুষ এদেশে কিন্তু ক্ষমতায় আসছিলেন, দায়িত্ব পালনও করেছেন। সুতরাং জনগণ আপনাকে স্যালুট দিয়ে চেয়ারে বসাতেও পারে, আবার জনগণের বিরুদ্ধে যায় এমন কোনো অ্যাক্টিভিটি কর্মকাণ্ড করলে জনগণ কিন্তু আপনাকে নামাতেও সময় নেবে না, এটা ভাবতে হবে। আপনার আসছি যে এনসিপি কি চাই, কবে গণভোট চাই, নির্বাচনের দিন নাকি নভেম্বর? দেখেন, এখানে তো আসলে ঐক্যমত কমিশনের ডায়ালগ চলাকালীন সময় আমরা বলেছিলাম যে গণভোটটা আসলে প্রয়োজন মানুষের ম্যান্ডেটটা বোঝার জন্য। সময়টা কবে চাই? সময়টা আমরা বলেছি যে নির্বাচন আগে হয় এটা ভালো হবে, কারণ আমরা দেখেছি যে জুলাই সনদের যুক্তিটা হচ্ছে, দেখেন আমরা জুলাই সনদ তৈরি হওয়ার যখন থেকে কার্যক্রম শুরু হয়েছে তখন থেকে দেখবেন যে এখানে বিশেষ কিছু দলের পক্ষ থেকে আসলে সংস্কারের বিপক্ষে একটা অবস্থান ছিল। যেহেতু জাতীয় নাগরিক পার্টি জুলাই গণঅভ্যুত্থানের একটি রাজনৈতিক দল, সো আমরা মনে করি যে আসলে সংস্কারটা হচ্ছে আমাদের মুখ্য, তারপরে আসবে আসলে নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা যাব, কিন্তু দুইটা সাংঘর্ষিক না, আসলে কোনোটার সাথে কনফ্লিক্টিং না। আমরা বলেছি যে সংস্কারের জন্য যে আমাদের গণভোটটা দরকার, এটা যদি আগে হয় এতে আসলে আমরা একটা পরিষ্কার একটা রূপরেখা পেলাম যে আসলে আমাদের দেশে যে পরবর্তী সরকার আসছে সেই সরকারের হাতে আমরা আসলে জুলাই সনদটা দিয়ে বলতে পারবো যে আপনারা এই সংস্কারগুলো আপনারা সাধন করার জন্য জনগণের পক্ষে এখন ভোট চান, দেখেন মানুষ আপনাদেরকে ভোট দেয় কিনা। কিন্তু আমরা দেখতেছি যে এটা নিয়ে বিভিন্ন ধরনের যে ঘোলাপানিতে মাছ শিকার করার একটা আপনার চেষ্টা বিভিন্ন রাজনৈতিক দল থেকে করা হচ্ছে, যে সনদটাকে বাস্তবায়ন না করা, এবং অনেক সময় আমরা দেখি যে সনদের বিপরীতে ওনারা এরকম কিছু 31 দফা মতো বিভিন্ন দফা ওনারা এখন পাশাপাশি প্যারালাল রাখার চেষ্টা করে। এই জায়গা থেকে আসলে আমাদের সংশয়ের জায়গাটা এটাই, জুলাই সনদের প্যারালাল যদি অন্য কোনো দফাকে আমরা নিয়ে আসি তখন কিন্তু আসলে জুলাই সনদটাকে অনেকাংশে খাটো করে দেখা হবে। জনগণ যদি না ভোটকে জয়ী করে তখন কি হবে? না, জনগণ না ভোটকে জয়ী করার সেই এখতিয়ার জনগণের কাছে আছে, কিন্তু আমরা বিশ্বাস করি যে দীর্ঘ সময় ফেসিবাদের যে অত্যাচার নির্যাতনের মাধ্যমে যে মানুষের মধ্যে যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা যে তৈরি হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখি মানুষ কিন্তু পরিবর্তন চায়। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা হচ্ছে কৃষক শ্রেণী বা যারা হচ্ছে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ, তারা কিন্তু চায় দেশটা ভালোর দিকে যাক, সংস্কারের দিকে যাক। সেই জায়গা থেকে কিন্তু আমরা বিশ্বাস করি যে জনগণ আসলে সংস্কারের পক্ষেই ভোট দিবে, এবং জনগণ সংস্কার চায়, পরিবর্তন চায়, সেটা যার হাত দিয়েই হোক পরিবর্তনটা কিন্তু চায়। আপনিও চান, আমিও চাই, আমার যিনি আজকে সহ আলোচক আছেন আমরা সবাই কিন্তু চাই, এবং যারা দেখছেন আমরা বিশ্বাস করি যে সবাই আসলে পরিবর্তন চায়। আমরা পরিবর্তনের জন্যই কিন্তু জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। তা আমরা এটা কোনোভাবে চিন্তা করতে পারি না বা আমরা করি না যে মানুষ আসলে সংস্কারের বিপক্ষে যাবে এবং সংস্কারের বিপক্ষে ভোট দিবে, এরকম আমাদের কাছে মনে হয় না। বিএনপির পক্ষ থেকে অভিযোগ যেটা করা হচ্ছে জুলাই সনদ নিয়ে, যেটি স্বাক্ষর করেছেন, এখন যেটা প্রকাশিত হয়েছে এখানে অনেক কিছুই নেই, তারা যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন সেগুলি নেই। এইটা আসলেই এটা নিয়ে বিতর্কও চলছে। তো এই বিতর্ক সরকার কেন জড়াতে গেল? এখানে দেখুন, বিএনপি যে অভিযোগটা করছে এটা আসলে একবারে যৌক্তিক একটা অভিযোগ। মানে এখানে যারা দায়িত্বে রয়েছেন, এখানে দাদাগিরি ভাব বা দাদাগিরি করার মতো তো আমরা কিছু দেখি না। ধরুন আপনি একটা দলিলে স্বাক্ষর করলেন, একটা দলিল হলো, পরবর্তীতে আপনি সেই দলিলটা পাল্টিয়ে আরেক দলিল ধরুন শো করছেন, ইটস একবারে ক্রাইম, এটা অপরাধ। তো সরকার সবগুলো রাজনৈতিক দলকে ডাকলেন, জমজমাট অনুষ্ঠান হলো জাতীয় সংসদ ভবনে, সেখানে প্রায় বোধহয় 3-4টা রাজনৈতিক দল ব্যতীত সবাই স্বাক্ষর করছে। তো এরকম একটা জমকালো অনুষ্ঠান আয়োজন করে সেখানে সবার স্বাক্ষর নিলেন, সবাই একটা পেপারস পড়ে সেখানে স্বাক্ষর করলো, পরবর্তীতে সময়ে আপনি ধরেন যে সেই পেপারস পাল্টে ফেললেন, চেঞ্জ করে ফেললেন, এটা তো অবশ্যই ক্রাইম, এটা অপরাধ। সুতরাং এই জায়গা থেকে সরকার একবারে পরিষ্কারভাবে অপরাধ করেছেন। এখন আমার প্রশ্ন, আপনারা যেটা করেছেন এখন, ধরেন যে এটা আপনারা আগে থেকেই করতে চেয়েছেন, এরকম আপনাদের মনোবাসনা ছিল, তাহলে ভাই এটা আপনারা আগেই কেন ডিসক্লোজ করলেন না যে ভাই আমরা এভাবে করতে চাই, আপনাদের এটাতে স্বাক্ষর করতে হবে? তখন যদি বিএনপি স্বাক্ষর না করতো, আপনারা জনগণের কাছে ছেড়ে দিতে পারতেন যে দেখেন আমরা এই জনগণের কল্যাণে এই প্রস্তাবনা নিয়ে আসছি, জনগণ বিএনপি স্বাক্ষর করতে চায় না বা গণ অধিকার চায় না বা জামাত চায় না। তখন জনগণ ডিসাইড করতো যে বিএনপি, জামাত, গণ অধিকারেরা জনগণ বিরোধী, ঠিক না? কিন্তু আপনি তাদেরকে ডেকে এনে সুন্দর করে একবারে গর্জিয়াস একটা অনুষ্ঠানের আয়োজন করলেন, সুন্দর করে দলিল তাদের সামনে পেশ করলেন, তারা দলিল পড়ে তারা সেখানে স্বাক্ষর করলো, আর পরবর্তী সময়ে আপনি সেই দলিলে পাল্টে ফেললেন।
এটা তো হতে পারে না। সেই জায়গা থেকে আমি মনে করি এই যে সরকার এই জায়গা থেকে বড় একটি অঘটন ঘটিয়েছেন, এই অঘটন ঘটানোর মাধ্যমেই তাদের ভিতরে যে একটা সুপ্ত বাসনা, ক্ষমতাকে প্রলম্বিত করা, ক্ষমতাকে ধরে রাখা, এটা কিন্তু তখনই ফুটে উঠেছে। আমি আজকে শুরুতে কিন্তু বললাম সমাধান কি হবে? সমাধান আমাদের কাছেই। রাজনৈতিক দলগুলোকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি এই পরিবর্তিত সরকারের যে দলিল, এই দলিলের উপরেই তারা মানে অনড় থাকবেন বা এই দলিলের উপরে আস্থা রাখবেন, নাকি তারা আসলে এটার বিরুদ্ধে কড়া অবস্থান নেবেন, শক্ত অবস্থান নেবেন। এটা রাজনৈতিক দল জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং এই জায়গা থেকে আমরা যদি ছাড় দেই, তাহলে সরকারের ভিতরের যে অশুভ চিন্তা, অশুভ যে তাদের একটা পরিকল্পনা, এটা কিন্তু বাস্তবায়নে তারা কিন্তু একবারে সামনে এগিয়ে যাবে। আর এটা যদি তারা বাস্তবায়নের লক্ষ্যে সামনে এগিয়ে যায়, তাহলে এই বাংলাদেশ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বিপজ্জনক একটা পরিস্থিতির দিকে ধাবিত হবে, যেখান থেকে আমরা কামব্যাক করা বা ফিরিয়ে আসা অনেক ডিফিকাল্ট, অনেক চ্যালেঞ্জিং। আপনার কাছে আসছে যে বিএনপির যে অভিযোগ, যে এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আরেকটা হচ্ছে এনসিপি কেন এখনো জুলাই সনদে স্বাক্ষর করছে না, কারণটা? আচ্ছা, প্রথমে যে অভিযোগ বিএনপি করছে, যে বিএনপি যে অভিযোগটা, সেটা আসলে সঠিক নয়। কারণ দেখেন, জুলাই জাতীয় সনদ এবং হচ্ছে এটার বাস্তবায়নের জন্য যে আপনার আদেশ জারি, দুটো কিন্তু ফুললি আলাদা ডকুমেন্ট। জুলাই জাতীয় সনদ কিন্তু জুলাই জাতীয় সনদের জায়গায় আছে, এটা দলিল হিসেবে আছে। সেটা বিএনপি বুঝতেছে না। এটা বিএনপির বিষয়, আমি জানি না বিএনপি আসলে কতটুকু কি মনে হয় যে ওনারা ওনাদের না এটা আপনার মানে কি মনে হয় নোট অফ ডিসেন্ট উল্লেখ ছিল না? আমি বলি দুইটা তো আলাদা ডকুমেন্ট, দুইটা তো এক না। আপনার একটা বাস্তবায়ন আদেশ, আর একটা হচ্ছে জুলাই জাতীয় সনদ। আপনার জুলাই জাতীয় সনদ তো আপনি বাস্তবায়নের জন্য ওই আদেশটা চাচ্ছেন। আমি একটু বলি, আমি একটু শেষ করি। তো জুলাই জাতীয় সনদে যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছিল, সেটা তো বিএনপি একটা দল, সেখানে তো 30টা দল ছিল, সবাই তো নোট অফ ডিসেন্ট দেয় নাই। তাহলে স্বাক্ষরের আগে কেন সরকার মানে আমি একটু বলি শেষ করি। তো জুলাই জাতীয় সনদে বিএনপির যে পয়েন্টগুলোতে নোট অফ ডিসেন্ট ছিল, সেটাতে কিন্তু দীর্ঘ সময় আলোচনা হয়েছিল এবং সব দল কিন্তু বিএনপি সেই নোট অফ ডিসেন্টের বিপরীতে এই অবস্থা নিয়েছিল। আমি যতটুকু দেখেছি একটা মানে এর মধ্যেই সবকিছু ছিল, তো সে পরে সেটা আলাদা কেন করা হলো? আপনি আলাদাই দিতেন, যদি আপনি আলাদা দিতেন। আদেশ তো রিসেন্টলি আসলো, আপনার সনদ তো আগে, তাহলে আপনি ওইটা আলাদা করতে তো কোনো প্রবলেম ছিল না। বিতর্ক তো আপনি এইখানেই তো তৈরি হলো। হ্যাঁ, সেটা আমরা সরকারের, সেটা তো সরকারের বিষয়, সেটা তো আমরা বলবো না। যে বলতেছিলেন, আমি বললাম যে বিএনপি যে দাবিটা, মানে যেটা বলছেন ষড়যন্ত্র তথ্য বা হচ্ছে আপনার, আমি যেটা বললাম যে ওনারা বিভিন্ন রকম অভিযোগ করতেছে, আমি স্পষ্টভাবে বলতে চাই যে জুলাই জাতীয় সনদ, সেটাতে বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল, সেটা বিএনপির একক নোট অফ ডিসেন্ট ছিল। বাকি যে 29টা দল ছিল তারা কিন্তু নোট অফ ডিসেন্ট দেয় নাই। মানে এককভাবে বিএনপি গত 8 মাস যেভাবে ঐকমত্য কমিশনের উপরে নিজেদের আধিপত্য ধরে রেখে ঐকমত্য কমিশনের সংস্কারগুলোকে নিজেদের পক্ষে আনার যে প্রাণান্তকর চেষ্টা আমরা দেখেছি, সেই জায়গায় কিন্তু অনেক দলই কিন্তু বিএনপির এই কার্যক্রমে আমরা দেখেছি যে তাদের কিন্তু অনেক দ্বিমত ছিল। তো বিএনপি ঠিক একই সময় এসে আবারও বলতেছে যে আমরা এনসিপির বিষয়ে তো দ্বিমত ছিল, যে এনসিপিও সেখানে না, আমরা কিন্তু জনগণের পক্ষে অবস্থান নিয়েছি, যেগুলো সব রাজনৈতিক দলই তো সেখানে। যেমন আপনার বিএনপির নোট অফ ডিসেন্ট কোন কোন জায়গায় ছিল, আমি যদি একটা উদাহরণ হিসেবে বলি, যে বাংলাদেশের রাষ্ট্রীয় চুক্তি, ভিন দেশের সাথে যদি কোনো চুক্তি করতে হয়, তাহলে সেটা আমাদের সংসদে, আমাদের নিম্ন যে আদালত থাকবে, সেখানে আমাদের নিম্ন কক্ষতে আসলে সেটা পাশ করে তারপরে হচ্ছে আপনার সেই চুক্তিটা হবে। এই ধরনের সেন্সিটিভ বিভিন্ন ধরনের আপনার সংবিধান সংশোধন, তারপর হচ্ছে আপনার উচ্চকক্ষে যে আমাদের প্রার্থী তালিকাটা প্রকাশ করা, আন্তর্জাতিক চুক্তি, এসব আমি যেটা বললাম যে অনুমোদন করা, স্বাধীন বিচার নিয়োগ কমিশনের মতো ইম্পর্টেন্ট বা সেন্সিটিভ জায়গাগুলোতে কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল এবং সেগুলোরই কিন্তু দীর্ঘ সময় আলাপ হয়েছে। বিএনপির উদ্দেশ্য আমার মনে হয় যে এই নোট অফ ডিসেন্টগুলো দিয়ে ধরে রেখে আসলে এই জুলাই সনদকে বাস্তবায়নের পথে একটা বাধা সৃষ্টি করা, এটা মনে শুরু থেকে ওনাদের মাথায় ছিল। এখন এই জিনিসটাকে এতদিন পরে এসে ওনারা আসলে একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছে। বিষয়টা আসলে ক্লিয়ার যে জুলাই সনদে সরকারের যে প্রস্তাবনা এবং সব দল মিলে যে প্রস্তাবনাগুলোতে একমত হয়েছিল, সেই ইম্পর্টেন্ট জায়গাগুলোতে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এটা আসলে আমরা দেখি জুলাই সনদ বাস্তবায়নের পথে আসলে এটা অন্তরায়। তো সরকারের বা ঐকমত্য কমিশনের কে কিন্তু আমরা স্বাধীনভাবে কাজ করার জন্য সবাই সেই ম্যান্ডেট দিয়েছে যে ওনারা সবার সাথে কথা বলে ওনারা একটা প্রস্তাব, সেটা হচ্ছে সরকারকে দিবে। সেই প্রস্তাবটাই কিন্তু সরকারকে দিয়েছে, সেটা সরকার এখন বাস্তবায়ন কিভাবে করবে সেই প্রক্রিয়াটা নিয়ে কিন্তু আমাদেরও প্রশ্ন আছে, আসলে কে বাস্তবায়ন করবে। এবং বিএনপি নোট অফ ডিসেন্টের ব্যাপারে কিন্তু আসলে এটা সরকার কি বলতে হবে যে আসলে এগুলোর কি হবে, কারণ আমরাও চাই এটাকে ঐকমত্যের মাধ্যমে আসলে বাস্তবায়নের দিকে চাই। আপনি বলতে যাচ্ছিলেন, শুনেন, নোট অফ ডিসেন্ট যে শুধুমাত্র বিএনপি দিয়েছে বিষয়টা এমন না, প্রত্যেকটা দলেরই কোনো না কোনো পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্ট ব্যতীত কিন্তু বিএনপিটা নিয়ে আলোচনা হচ্ছে, আপনি নিজেও কিন্তু বিএনপিটা নিয়ে বলছেন, আপনারটা নিয়ে বলছেন না। আমি সেই জায়গায় তর্কটা কিন্তু সেই জায়গাতেই, আমি তো আমার জায়গায় ফ্লেক্সিবল, আমি বলছি তো
না, কিন্তু আমার আপনি পার্টির পজিশন ফ্লেক্সিবল। এখন আপনার পার্টির পজিশন রিজিড যে আপনি না না আমরা রিজিড না, আমরা রিজিড না, আমরা রিজিড না, অনুষ্ঠানে যান নাই, রিজিড না যে আমরা যাব না। আপনি যদি, আমি তো এনসিপি পক্ষ নিয়ে কথা বলছি, কিন্তু আপনি তো এমন একটা দলের পক্ষ নিয়ে কথা বলছেন। না, পক্ষে বিপক্ষে না, বিষয় হচ্ছে যে আপনি, আমি একটা সত্য কথা বললে আপনি বলছেন যে আপনি অমুক দলের পক্ষে, এই যে এইরকম নেচার কেন ভাই? না 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 না, আমরা সেটা বলি নাই, সেটা বলি নাই। আমি তো বলার চেষ্টা করলাম, আমার কথা হচ্ছে না না ফারুক ভাই যদি আপনি আপনার লজিক্যাল জায়গা থেকে আপনার মানে নিজের বিবেককে জিজ্ঞেস করেন। না, আমি বিবেককে জিজ্ঞেস করি তো বললাম, দেখে একটা দলিলে স্বাক্ষর করলেন যে এখানে এই যে দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে আপনি স্বাক্ষর করলেন, কালকে আমাদের সঞ্চালক সাহেব যদি সেই দলিলটা পাল্টিয়ে আপনার হাতে আরেকটা তুলে দেয়, এটা কি প্রতারণা হবে কিনা? দলিল তো তুলে দেওয়া হয় না, জুলাই সনদ তো জুলাই সনদের জায়গায় আছে, এই জিনিসটা কেন বুঝতেছেন না? জিনিস তো একই, তো বাস্তবায়ন আদেশ, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে, কিভাবে হবে, ওটার আদেশ ভিন্ন ডকুমেন্ট নাকি? এই দুইটা কাগজ তো এক হয় না, দুইটা কাগজ তো আলাদা। আজব কাহিনী। এই দলিলটা বাস্তবায়নের জন্যই আপনি ওয়ান কাইন্ড অফ, আমরা দলিল করি, দলিল লেখে দিই, দলিল লেখে মুহুরির দলিলটা অ্যাপ্রুভ করে কে ওই যে আমাদের অ্যাসিলেন্ট যিনি থাকেন হাকিম, তো এটা ওয়ান কাইন্ড অফ হাকিমের মতো, দলিল তো দলিলেই, ওই দলিলটা ও স্বাক্ষর করলে ওটা হাকিমের মাধ্যমে আপনি অ্যাপ্রুভড হয়ে গেল, আইনগতভাবে ওটার ভিত্তি হয়ে গেল। তো দলিল কি আপনি আমাকে বলেন তাহলে বিএনপি নোট অফ ডিসেন্ট নিয়ে আপনি কিভাবে গণভোট করবেন, আমাকে সেটা বলেন। আমার কথা হচ্ছে নো, আমি বিএনপি নোট অফ ডিসেন্ট না পক্ষে এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না। আমার কথা হচ্ছে সরকার এখানে প্রতারণার আশ্রয় কেন নিল? আমার কথা হচ্ছে সরকার আগেই বলতে পারতো, সরকার জনগণের কোর্টে বলছে দিত, প্রস্তাবনা, এটা ঐকমত্য কমিশন কিন্তু প্রস্তাবনা দিয়েছে, প্রস্তাবনা রাখা না রাখা সরকার এখতিয়ার আছে। সরকার যদি মনে করে আমরা এই প্রস্তাবনা রাখবো না, সরকার এটা রাখবে না, সরকার বাদ দিয়ে দিবে। এই বিষয়গুলোই তো মানে ক্লিয়ার করা দরকার। আমি একটু শেষ করি, ধরেন সেটা তো ক্লিয়ার করবে সবাই মিলে বসে। সরকারের কোর্টে বল ঠেলে দেওয়া হয়েছে, সরকারের উচিত ছিল, যেহেতু এই সরকার কোনো দলের না, সরকার কার? ছাত্র জনতার সরকার, যেহেতু বলছে যে আমরা নির্দলীয়, তাহলে নির্দলীয় হয়ে থাকলে আপনি জনগণের কোর্টে বল ছেড়ে দেন যে এই যে বল ছেড়ে দিলাম, বিএনপির এই বিষয়ে নোট অফ ডিসেন্ট, অমুক দলের এটা নোট অফ ডিসেন্ট আছে, অমুক দলের এটা আছে, আর এদের এটা, জনগণ ডিসাইড করুক। তো সরকার সেদিকে না হেঁটে কেন তারা ইচ্ছাকৃতভাবে না জানিয়ে এরকম আপনার দলিল চেঞ্জ করে ফেললো? এটা তো প্রতারণা। সুতরাং এই জায়গা থেকে আমাদের বক্তব্য ক্লিয়ার যে ভাই এখানে বিএনপি স্বাক্ষর করবে কি করবে না এটা পরের বিষয়, তারা আগেই ডিসক্লোজ করতে পারতো যে আমরা এভাবে তৈরি করেছি, আসেন। এনসিপি কেন করে নাই? এনসিপি নিশ্চয়ই জানে যে এভাবে হয়েছে, ধরেন যেটা প্রকাশ্যে হয় নাই, কিন্তু 100% এনসিপির সাথে আলোচনা হয়েছে, আমরা কিন্তু পেপারস। না না, আমি একটু দ্বিমত করি, আমরা কিন্তু বাস্তবায়ন আদেশটা আগেই বলেছিলাম, আমরা বাস্তবায়ন আদেশটা কিন্তু এইজন্য আগে বলেছিলাম যে আমরা, আপনারাই তো একবারে যে আপনার দল যতই বলুন, আপনার দলের সাথে 100% কথা হয়েছে এবং ওদের না এই ধরনের আপনি কোন ধরনের এলিগেশন করতে পারেন। আমি জেনে বুঝে কথা বলছি, আমি জেনে বুঝে বলছি। কিভাবে জেনে বুঝে? 100% আপনার কাছে ফারুক ভাই শেষ করুন, 2 থেকে 3 জন অ্যাডভাইজার, ফারুক ভাই শেষ করুন, 2 থেকে 3 জন অ্যাডভাইজার কিভাবে কোন প্রক্রিয়ায় এই দলটা তৈরি হবে এবং হয়েছে তার একটা খসড়া তাদেরকে দেখিয়েছে। তারা দেখার পরে তাদের মাথা নষ্ট হয়ে গেছে, বলছে যে না আমরা এভাবে যাবো না, বিধায় কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং এটা বলার কোনো অবকাশ নেই যে তারা না জেনেই ধরেন যে তাদের জায়গা থেকে তাদের দলীয় পজিশন এটা তারা সিদ্ধান্ত, নো, তাদের সাথে আলোচনা হয়েছে। তাহলে একই আলোচনা একইভাবে আপনি কেন অন্যান্য দলের সাথে করলেন না? আপনি বিএনপি, গণ অধিকার, জামাত সবার সাথে করতে পারতেন, করে আপনি তারপর তুলে ধরতে পারতেন যে আমরা এইভাবে তৈরি করেছি, আপনি এবার স্বাক্ষর করতে। এই যে আলোচনা হয়েছে এটার কি তথ্য প্রমাণ? না, 100% হয়েছে ভাই, সবকিছু আপনার সেটাই বললাম যে এইভাবে তো একজনের আপনার ধরেন যে মিডিয়া রেফারেন্স এগুলো লাগে না, কিছু কিছু বিষয় অটোমেটিক্যালি বোঝা যায়। সুতরাং এটা তো পরিষ্কার। সুতরাং তাদের সরকারের তাদের 2 জন অ্যাডভাইজার আছে, এটা তো স্বাভাবিক, তারা সবকিছু জানতে পারবে। উনি আসলে বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল কথা বলতেছেন। কিছুক্ষণ আগে বললেন যে নির্দলীয় সরকার, জনগণের সরকার, এখন আবার বলতেছেন 2 জন উপদেষ্টা আছে। আমি সরকারকে নির্দলীয় বলি না, সরকারের বক্তব্য কন্ট্রোভার্সিয়াল কথা, এবং আমি কেন বলবো? এবং কিছু দল, আমি বলছি এই সরকার এনসিপির, আমি তো সরকারকে নির্দলীয় বলি না। আপনি তো কথা আসলে সরকার বলছে যে আমরা নির্দলীয়, না কোন দিকে আসলে কথা আমার কোনো থাকতেছে না। কন্ট্রোভার্সিয়াল বক্তব্য না। আমি শেষ করি 30 সেকেন্ড। আমি ফারুক হাসান বলছি এই সরকার আমাদের চোখে এনসিপির সরকার, এবং এই সরকার পরিকল্পিতভাবে এনসিপিকে প্রথম শ্রেণীর প্রধানতম একটি দল বানানোর জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করছেন। শেষ করি, সরকার মনে করছে বা সরকার জনগণের কাছে চোখে ধুলা দিয়ে বলার চেষ্টা করছে আমরা নির্দলীয়। তো সরকার যদি মনে করে থাকে আর বলার চেষ্টা করে, জনগণকে এটা মনে করবে? জনগণ মনে করবে না, জনগণ মনে করে এটা এনসিপির। ক্লিয়ার কথা। জি, দেখেন আমরা কিন্তু এই জন্যই শুরু থেকেই বলছিলাম যে বাস্তবায়নের আদেশটা আসলে আমরা দেখার পরেই আমরা আইনি ভিত্তি কি হবে এই হচ্ছে রূপরেখাটা কিন্তু পরিষ্কার হয় নাই দেখেই কিন্তু আমরা জুলাই সনদে স্বাক্ষর করি নাই। আমাদের অবস্থান কিন্তু শুরু থেকে সুস্পষ্ট ছিল। আমরা ঐকমত্য কমিশনের ডায়লগে বলেছিলাম বাস্তবায়নের আদেশে কি থাকবে এটার একটা ড্রাফট কিন্তু আমরা চেয়েছিলাম, সেটা কিন্তু দেয়া হয়নি। আমরা কিন্তু এটা দাবি করেছিলাম, ড্রাফটটা যদি আগে আমাদেরকে দেখানো হতো তাহলে কিন্তু আজকে এই ডিলেমাটা ক্রিয়েট হতো না। সো আমরা কিন্তু আমাদের দাবি এবং জনগণের যে চাওয়া প্রত্যাশা সেই জায়গায় কিন্তু আমরা
সেম জায়গাতে আছে। আমরা বারবার অবস্থান নড়বড়ে করছি না, কখনো বলছি না যে এই সরকার জনগণের সরকার, কখনো আবার বলছি না এই সরকার বিএনপি সরকার, কখনো আবার বলছি না যে এই সরকার এনসিপি সরকার। এই ধরনের বক্তব্য কিন্তু আমরা দিচ্ছি না। আমরা শুরু থেকে কিন্তু একই লাইনে কথা বলছি, জুলাই সনদ বাস্তবায়নের আমাদের আইনি ভিত্তি প্রয়োজন এবং সেই আইনি ভিত্তি কিভাবে আসবে সেটার জন্য আমরা একটা ড্রাফট চেয়েছিলাম, যে একটি বাস্তবায়নের আদেশ। সেই বাস্তবায়নের আদেশটা কিন্তু আসলো, কিন্তু এটা পরে আসার কারণে আজকে কিন্তু এই ধোঁয়াশাটা তৈরি হয়েছে। আমরা এই জন্যই কিন্তু যে বাংলাদেশের মানুষ কিন্তু এই ধরনের ধোঁয়াশা তৈরি হওয়া বা এই ধরনের কিন্তু একটা ডিলেমা তৈরি হওয়া, এগুলোতে কিন্তু মানুষ ভয় পায় যে আসলে কি হচ্ছেটা কি। আমরা এই পয়েন্টে কিন্তু আমরা চেয়েছিলাম যে না, এই জিনিসটা আসলে ক্লিয়ার থাকুক জনগণের সামনে, যে জুলাই সনদে এই বিষয় আছে, ড্রাফটে আসলে বাস্তবায়ন আদেশে এই বিষয় আছে, এখন দেখেন আপনারা সাইন করবেন কিনা। তো এই জায়গাতে কিন্তু আমরা জানি যে জুলাই সনদকে সাইন করানোর জন্য কোনো একটা দল বা কিছু বিশেষ দল মিলে কিন্তু এটাকে তাড়াহুড়া করে একটি কিন্তু স্বাক্ষরের অনুষ্ঠান আয়োজন করে তারা কিন্তু এখানে সাইন করেছেন। এখন যখন আবার বাস্তবায়ন আদেশ জারি করা হলো, তখন কিন্তু ওনারা এসে আবার এটার বিরোধিতা শুরু করলেন। এই পয়েন্টে কিন্তু আমাদের আসলে মনে প্রশ্ন জাগে, ওনারা কি আসলে সংস্কারের পক্ষে, নাকি ওনারা শুধু সরকারকে, এনসিপিকে, কখনো অমুক দলকে তমুক দলকে আসলে দোষারোপ করার মাধ্যমে কিছু সংসদীয় আসন নিয়ে নেওয়া বা কিছু আসলে ক্ষমতার অংশীদার হওয়ার জন্য না বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে। এই জায়গাতে এসে কিন্তু আমাদের কাছে প্রশ্ন তৈরি হয়। এনসিপির কাছে সরকার প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে, না আমি তো বললাম প্রশ্নপত্র ফাঁস করলে তো আপনার কোনো ক্লু থাকে, উনি এই ধরনের বক্তব্য তো আসলে দিতে পারেন না। একজন দায়িত্বশীল দলের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি যদি এখন বলি যে ফারুক ভাইয়ের সাথেও ইউনূস সাহেব নিজে এসে বাংলা মিশনের অফিসে এসে মিটিং করে গেছে, এই ধরনের বক্তব্য তো আমিও দিতে পারি যে আমার কাছে এই ধরনের প্রমাণ আছে। আমি বিভিন্ন আপনি দুজন উপদেষ্টার কথা বলছিলেন, তো সামনে তো নির্বাচন 1 তারিখের পরে নির্বাচনের দিকে দেশ যাবে বলে বলা হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে দুজন উপদেষ্টাকে আপনি বলছেন যে এনসিপির সরকার নানা অভিযোগে অভিযুক্ত করছেন, তো এই সরকারকে নিরপেক্ষ করতে তাহলে কি করতে হবে? শুনেন, এই যে আমার সহ আলোচক এখনই অভিযোগ করলেন যে আমরা বলি না যে এই সরকার অমুকের সরকার, তুমি দেখেন না আমি অভিযোগ করি নাই, আমি আপনার পয়েন্টে জাস্ট হচ্ছে এখন রিভার্টাল দিলাম। হ্যাঁ, এনসিপির শীর্ষ 4 জন নেতা, আমি নাম ধরে বলছি, নাহিদ ইসলাম সেই 1.5 মাস আগে বললেন যে এই সরকার পুরোপুরি বিএনপির দিকে ঝুঁকে গেছে, সরকার বিএনপি চালাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, নাসিরউদ্দিন পাটোয়ারি, সে তো দিনে 50 বার এই তসবি জপেই যে এই সরকার বিএনপির সরকার, এই সরকারে বিএনপির 5 জন অ্যাডভাইজার আছেন, অমুক তমুক। এই যে তারা বারবার অভিযোগ করছেন, আজ পর্যন্ত তারা কিন্তু বলতে পারেন নাই যে অমুক অমুক উপদেষ্টা বিএনপির। আমরা একাধিকবার মিডিয়াতে বলেছি তাদের পার্টির নেতাদের যে আপনার নামগুলো প্রকাশ করেন, অন্তত আমরা কথা বলতে সুবিধা হবে আমাদের, যে অমুক উপদেষ্টা বিএনপির। যেমন আমরা যে বলছি যে এনসিপির কারা, যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, 2 জনে এনসিপির। এটা নিয়ে তারা বারবার অস্বীকার করার চেষ্টা করে যে তারা তো আমাদের পার্টির কেউ না। ভাই, পার্টির কেউ না, কিন্তু তারা যেখান থেকে অ্যাডভাইজার হয়েছে আর আপনাদের পার্টি যেখান থেকে তৈরি হয়েছে, জায়গা একটাই, জিস্ট একটাই, রুট একটাই, বীজ একটাই। ওই একই বীজ থেকে তারা অ্যাডভাইজার হয়েছে, ওই একই বীজ থেকে আপনারা এনসিপি গঠন করেছেন। সুতরাং যে বীজ থেকে যে চারা গজায়, আমের বীজ থেকে আম গাছই হবে, ওটা ডাব গাছ বলার কোনো সুযোগ নেই। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওই ব্যানার থেকে এনসিপি গঠন হয়েছে, ওই ব্যানার থেকেই তারা ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে যুক্ত হয়েছেন। সুতরাং তাদেরকে অন্য দলের অন্য জায়গার এগুলো বইলা আপনারা আসলে নিজেদের মানে ক্রেডিবিলিটি আর নষ্ট করিয়েন না। এই যে নাহিদ ইসলাম, সে তো ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে যুক্ত হয়েছিলেন, সে কমিটমেন্ট করে গেছিল যে আমরা এই সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে যুক্ত হচ্ছি, আমাদের কমিটমেন্ট আমরা এই জুলাইয়ের স্পিড বাস্তবায়ন করব। সরকারে 8 মাস থাকলো, মধু আহরণ শেষ, সেখান থেকে বেরিয়ে এনসিপির দায়িত্ব নিলেন। আমি প্রশ্ন করলাম যে নাহিদ ইসলাম, মধু না পেয়ে মনে কষ্ট মনে হচ্ছে নাহিদ ইসলাম, মধুর জন্য বলছেন যে আমরা এনসিপির কেউ না, মানে অ্যাডভাইজারের দায়িত্ব থাকাকালে, তাহলে আপনি ওখান থেকে বেরিয়ে আপনি তো বিএনপিতে যোগ দিতে পারতেন, জামাতে পারতেন বা গণ অধিকারে পারতেন, যেহেতু আমাদের সাথে রাজনৈতিক চয়েস, আপনি যে কোনো জায়গায় যেতেই পারেন, যোগ দিলেন। মানুষের রাজনৈতিক আপনিও আসতে পারেন, এটাতে তো মানুষের স্বাধীনতা আছে। চারা কিন্তু সেটাই হবে। তো সুতরাং এটা বলার অবকাশ নেই যে এই সরকারে এনসিপির লোক নাই, কোনো অবকাশ নেই। সুতরাং এটা একবারে পরিষ্কার, এই সরকারে এনসিপির লোক আছে, এই সরকার মূলত এনসিপি চালাচ্ছে, ক্লিয়ার। এখন প্রবলেমটা কোথায়? সরকার আগে পুরোপুরি এনসিপির কথা মতো চলতো, এখন এই মাঝখানে ধরেন যে 2-3 মাস ধরে এনসিপির সাথে সরকারের খুব একটা ভালো সম্পর্ক নেই, সম্পর্ক কাট অফ হয়ে গেছে, এটা আমি বলতে চাই না, সম্পর্কটা কিছুটা ধরেন যে আপনার কি বলে একটু আপনার হয়েছে। তো সেই জায়গা থেকে ধরেন যে সরকারকে সঠিক লাইন মানে কি, এনসিপি যেভাবে বলবে সরকার যাতে সেভাবে কাজ করে, এই জন্যই মূলত নাসিরউদ্দিন পাটোয়ারিকে রাজনীতির মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি সকাল বিকাল ধরেন যে এই সরকার জামাতের সরকার, সকালে বলে এই সরকার বিএনপি সরকার, বিকালে বলে জামাতের সরকার, এই যে নানামুখী বক্তব্য, এগুলো পরিষ্কারভাবে তাদের রাজনৈতিক স্ট্যান্ডবাজি। সুতরাং এটা অন্য দিক দিয়ে বা অন্যভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, দরকারও নেই। এবার আসেন, এই যে তারা বলে প্রশ্নপত্র আমরা জানি না এটা সেটা, তবে আপনারা জানেন না কিভাবে? আপনারা তো অবশ্যই জানেন।
আপনারা জেনে বুঝে ওখানে যান নাই। আপনি দেখান, আবার দেখান, প্রশ্ন দেখান, এখন আপনি দেখান আমাকে। আপনারা তো আলহামদুলিল্লাহ পাঠ করলেন এই যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া দেখার পরে স্বাক্ষর করেন। আলহামদুলিল্লাহ তো আমরা কথা বলি না, আমি তো শুরু থেকেই বলে আসছি। না আপনারা এখন স্বাক্ষর করেন না, শুরু থেকেই আমরা বলে আসছি। না আপনারা তো খুশি নাকি আপনারা যেভাবে কথা বলছেন, মানে রাজনৈতিক শিষ্টাচারও আসলে উনি মানে ভায়োলেশন হচ্ছে আসলে। এটা তো শিষ্টাচারের কিছু এখানে আপনি মাঠে ছেড়ে দেওয়া হয়েছে, রাজনীতি মাঠে ছেড়ে দেওয়া হয়েছে অবশ্যই। তারপরে বীজ থেকে এই ধরনের কি ধরনের কথাবার্তা এগুলো? এটা এক্সাম্পল বুঝার জন্য আপনি যে বলছেন এটাই তো বললাম, শিষ্টাচার সরকারে কি এনসিপি লোক নাই ভাই? শিষ্টাচার তো এগুলোই বলে যে মানুষ শেষের দিকে আসিফ মাহমুদ কার সেটা আপনি বলেন, আপনি শেষ করেন তারপর আমি বলছি। আমি ক্লিয়ার, আমি শেষ করলাম। জি শেষ। দেখেন উনি যে শুরুতেই বললো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আসিফ মাহমুদ আসছে, মাহফুজ আলম আসছে, নাহিদ ইসলাম আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তো বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্ররাও ছিল, তারা কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি কেউ ছাত্র দলে চলে গিয়েছে, কেউ শিবিরে চলে গিয়েছে এবং গণ অধিকারে অনেকেই চলে গিয়েছে। তো এরকম বিভিন্ন দলের কিন্তু প্রতিনিধিত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল এবং সাধারণ ছাত্ররাও ছিল। প্রথমত ফারুক ভাইয়ের এই বক্তব্য পুরাপুরি উনি আসলে না জেনে বলেছেন এবং এটা জাস্ট আবেগের বসে বলেছেন। এবং দ্বিতীয়ত আমি যেটা বলবো যে উনি ওনার কথায় এক একবার এক একটা বলছেন, আমি আসলে জানি না উনি কি আদৌ গণ অধিকার পরিষদের মুখপাত্র হিসেবে কথা বলছেন নাকি অন্য কোনো একটা দলের মুখপাত্র হিসেবে কথা বলছেন, কারণ আমি ওনার দলের কোনো স্ট্যান্ড কিন্তু ওনার কথার মধ্যে পাচ্ছি না। আমি অন্য কোনো একটা দলের মনে হচ্ছে প্রতিনিধি হিসেবে আসলে কারোর সাথে আজকে এখানে কথা বলতে বসেছি। এটা খুবই দুঃখজনক। এই জায়গাটাতে আমি বলবো আমার সহালোচককে নিজেকে আসলে নিজের অবস্থান বোঝার জন্য। আর দ্বিতীয় যেটা বলা হচ্ছে যে এনসিপি সরকার ছাত্র প্রতিনিধি আছে এখানে, ধরে নিলাম দুইজন ছাত্র প্রতিনিধি আমাদের এনসিপি ধরে নিলাম ওনার কথার খাতিরে, তাই বলি অস্বীকার তো করতেছেন না? না আমি তো অস্বীকার করছি না। কিভাবে এনসিপির হয়? আপনি কোথাও কি দেখাতে পারবেন যে ওনারা এনসিপির কোনো কমিটিতে আছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বলে দেন যে আমাদের মানে আমরা তো বলেছি। আমরা এখন আমি বলার পরে যদি কেউ আমাকে জোর করে যে না ভাই এটা তোমার এটা নিতেই হবে, তাহলে তো কিছু করার নাই ভাই। এটা তো এভাবে জোরাজুরি করার জিনিস নেই। এই জোরাজুরি করার কারণে তো আজকে দেশের এই অবস্থা। তা আমার মনে হয় যার যার বক্তব্য সুস্পষ্ট থাকা উচিত। ছাত্রদের প্রতিনিধি হিসেবে দুইজন উপদেষ্টা সরকারে আছেন, ছাত্রদের স্বার্থ। এবং আমি যদি এখানে একটু অ্যাডও করি, ওনার বিভিন্ন দলের লোকজনকে তো আমরা মন্ত্রণালয়ে যেতেও দেখি এবং বড় বড় ফাইলও জমা আছে বিভিন্ন ছাত্র উপদেষ্টাদের টেবিলে, সেইগুলো হয়তো ফারুক ভাই জানেন না। তো এটা কিন্তু আসলে এরকম না যে কোনো একটা নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব কিন্তু ছাত্র প্রতিনিধিরা করছেন। ওনারা আসলে সামগ্রিক যে বিভিন্ন দল আছে যেটা নিয়ে যাচ্ছে তার কিন্তু সমস্যা নেই, তারা কাজ করতেছেন। বিভিন্ন অধিকার ভিত্তিক আন্দোলন, বিভিন্ন দলের বিভিন্ন চাওয়া পাওয়া সব কিছু নিয়ে কিন্তু কাজ করতেছেন। তো ছাত্র প্রতিনিধিদেরকে কোনো একটা ফ্রেমিংয়ে ফেলে কোনো একটা দলের নির্দিষ্ট প্রতিনিধি বানিয়ে যেভাবে আজকে এই সরকারকে এনসিপি সরকার বানানোর যে একটা চেষ্টা, সেটা কিন্তু আমরা শুরু থেকেই দেখেছি। এবং আমরা কিন্তু কোনো জায়গাতে মাঠ পর্যায়ে হয়তো বা ফারুক ভাইদের, আমি জানি না তৃণমূলের সাথে আসলে কানেক্টিভিটি আছে কিনা, মাঠ পর্যায়ে তো আমরা প্রচুর মানুষের সাথে কথা বলি এবং কাজ করি। আমরা কিন্তু কোনো জায়গায় যে দেখি না যে এনসিপির কথা মতো কোনো কিছু হইতেছে। আমরা একটা নির্দিষ্ট দলকে দেখি বা এরকম ভিন্ন দলকে দেখি যাদের কথা মতো প্রশাসন চলে, যাদের কথা মতো আজকে বিভিন্ন ভাগবাটোয়ারা হয়। সেই ভাগবাটোয়ারার কিছু অংশ হওয়ার জন্যই আজকে কিছু দল সেই নির্দিষ্ট দলগুলোর পাশে দাঁড়াচ্ছে। তো আমি মনে করি এই ধরনের বক্তব্য দেওয়ার আগে আসলে বোঝা উচিত যে আসলে বক্তব্যের কোনো ভিত্তি আছে কিনা। ভিত্তিহীন এই ধরনের কথা বলা আসলে উচিত না। তা আসলে এইভাবে কিন্তু আসলে রাজনৈতিক ময়দানে একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। জুলাই গণ অভ্যুত্থানের আমরা শক্তি হিসেবে মনে করি যে আমরা সবাই আন্দোলনে, আমরা গণ অভ্যুত্থানের পাশাপাশি ছিলাম, কাঁধে কাঁধ মিলিয়েছিলাম। আমরা আসলে বিএনপি, গণ অধিকার বা জামাত সবাইকে আমরা আসলে আমাদের বন্ধু মনে করি, কাউকে আসলে শত্রু মনে করি না। তো আপনার মাধ্যমে আজকে আমরা যারা দেখছেন তাদেরকে আহ্বান জানাই যে আমরা আগামী দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যে আইনি ভিত্তির জন্য আমরা লড়াই করছি, সেই আইনি ভিত্তি অর্জনের মাধ্যমে আমরা আগামী দিনে সংস্কারের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ পাবো, সেই আশা রাখছি। 30 সেকেন্ড শেষ করতে হবে। হ্যাঁ 30 সেকেন্ড জাস্ট। যেমন ধরেন এই যে আন্দোলনটা হলো, আন্দোলনে সবাই ছিল, আমাকে 30 সেকেন্ড দিতে হবে। বৈষম্য বিরোধী ব্যানারে এখানে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র অধিকার সবাই ছিল। তো আন্দোলন সফল হওয়ার সাধারণ ছাত্ররা, শিবিরের যারা তারা কিন্তু চলে গেছে, ছাত্র দলের যারা তারা তাদের ব্যানারে চলে গেছে, আমাদের যারা ছিল আমাদের ব্যানারে চলে আসছে। বাট যারা তাদের ব্যানারে ছিল, মানে জাতীয় ছাত্র শক্তি বা আক্তারদের সাথে যারা রাজনীতি করছে, ওরা কিন্তু ওখানেই ছিল, ওরা কোথাও যায় নাই। ওখান থেকে জাতীয় নাগরিক পার্টি, ওখান থেকে সরকারে গেছে, সেখানে সাধারণ ছাত্ররা ছিল, সেখানে শুধু অন্য কোনো ব্যানার, সাধারণ ছাত্ররা ছিল। যে এক্সাম্পল নিয়ে এসে এই সরকার আমাদের না, সরকারে আমাদের লোক নেই, এগুলো বলা একবারে অবান্তর। জোর করে কাউকে সরকারের লোক বানিয়ে দেওয়া তো আসলে আপনার অনেক শারীরিক শক্তি আছে মনে হচ্ছে। আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।